আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে হিসাব বিজ্ঞান স্পেশাল এমসিকিউ ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। তোমাদের এই আজকের ক্লাসটিতে আমরা স্পেশাল 15টি এমসিকিউ তোমাদের জন্য রেখেছি। যে 15টি এমসিকিউ থেকে তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হোক বা যে কোনো ধরনের পরীক্ষায়, কিন্তু এখান থেকে ইনশাআল্লাহ তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেরি না করে আমাদের ক্লাস শুরু করব। পাশাপাশি তোমরা যারা ক্লাসটি করছো, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবে এবং তোমাদের কাছে ক্লাসটি যদি ভালো লাগে, তোমাদের যারা সহপাঠী আছে, যারা তোমরা একসাথে ভর্তি প্রস্তুতি দিচ্ছ, যারা একসাথে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন দিচ্ছ, তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবা বা তোমার সহপাঠী যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। তো আজকের ক্লাসে মূলত আমরা এই 15টি এমসিকিউ দেখবো এবং এখান থেকে তোমাদের নিশ্চিত কমন থাকবে। এবং তোমাদেরকে আমরা এই বিষয়টা আশ্বস্ত করতে চাই, আমাদের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলো করে তোমাদের ব্যবসায় শিক্ষা ইউনিটের অন্তত 80% থেকে 100% পর্যন্ত প্রস্তুতি তোমরা যদি ভালোভাবে করো তাহলে হয়ে যাবে। এবং সবগুলো টপিক কিন্তু আমরা কভার করার চেষ্টা করতেছি প্রত্যেকটি সাবজেক্টে। তোমাদের সবার জন্য শুভকামনা। আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথম এমসিকিউতে বলছে হিসাব বিজ্ঞানের ইনপুট ও আউটপুট কি। হিসাব বিজ্ঞানের ইনপুট ও আউটপুট কি। প্রথম বলছে ইনপুট কি, এরপরে বলতেছে যে আউটপুট কি। তাহলে ইনপুট আর আউটপুট কি? দেখো, ইনপুট মানে কি? যেটা দিয়ে আমরা শুরু করি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের শুরু হয় কোনটা দিয়ে। দেখো, আমরা হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার, যেখানে আমরা ঘটনা ও লেনদেনের পার্থক্য দিয়ে কিন্তু আমরা হিসাব বিজ্ঞানটা শুরু করি এবং যে সমস্ত ঘটনার লেনদেন সেগুলোকেই আমরা হিসাব বিজ্ঞানে ইনপুট আকারে প্রবেশ করাই। তাহলে হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের ইনপুট কি? হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, অর্থাৎ লেনদেন না হলে সেসব ঘটনা আমরা হিসাব বিজ্ঞানে গ্রহণযোগ্য হিসাবে ধরি না। এরপরে রয়েছে আউটপুট। সর্বশেষ যে বিষয়টি আমাদের আউটপুট হিসাবে কাজে লাগে, আউটপুট হিসাবে যে বিষয়টি কাজে লাগে সেটি কি? দেখো, আমাদের হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা, বা প্রধান উদ্দেশ্য যদি বলি আমরা, বাহ্যিক যারা ব্যবহারকারী আছে তাদেরকে তথ্য সরবরাহ করা। তো এই তথ্য সরবরাহ হচ্ছে আউটপুট। এই তথ্য সরবরাহ হচ্ছে কি? আউটপুট। তথ্য সরবরাহ করা কি? আউটপুট। এখন এই তথ্য সরবরাহ করা যদি আউটপুট হয়ে থাকে, তাহলে এই তথ্য সরবরাহ আমরা কিসের মাধ্যমে করি? এই তথ্য সরবরাহ আমরা কিসের মাধ্যমে করি? এই তথ্য সরবরাহ আমরা আর্থিক বিবরণীর যে বিবরণী সমূহ রয়েছে, আর্থিক বিবরণীর যে বিবরণীগুলো রয়েছে, আর্থিক বিবরণীর যে 4টি বিবরণী রয়েছে এবং নোট ও টিকা রয়েছে, এইগুলোর মাধ্যমে আমরা মূলত তথ্য সরবরাহ করি। তাহলে আমরা বলতে পারি ইনপুট আকারে বলতে পারি আমরা লেনদেনকে, এবং আউটপুট আকারে বলতে পারি আর্থিক বিবরণী, যেটা হচ্ছে তথ্য সরবরাহ করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখি অপশনগুলোতে কি রয়েছে। জাবেদা ও খতিয়ান, সুবিধা গ্রহণ ও প্রদান, প্রাপক ও দাতা, সর্বশেষ যেটি রয়েছে লেনদেন ও আর্থিক বিবরণী। তাহলে লেনদেন হচ্ছে আমাদের ইনপুট এবং আর্থিক বিবরণী হচ্ছে আমাদের আউটপুট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা তাহলে অ্যান্সার নিচ্ছি ডি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ডি। এই প্রশ্নের অ্যান্সার হবে ডি। ওকে, এরপরে 2-এ যদি যাই, ক্রয় জাবেদা হতে সাধারণত কখন সাবসিডিয়ারি খতিয়ানে পোস্টিং দেওয়া হয়? তাহলে ক্রয় জাবেদা, ক্রয় জাবেদাতে কি লেখা হয় আগে আমাদেরকে জানতে হবে, যে ক্রয় জাবেদায় আমরা কোন লেনদেনগুলো লিখি বা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করি ক্রয় জাবেদাতে। তাহলে ক্রয় জাবেদাতে আমরা সকল প্রকার বাকিতে ক্রয়, কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করি? বাকিতে ক্রয়। বাকিতে ক্রয় লিপিবদ্ধ করি হচ্ছে ক্রয় জাবেদায়। তাহলে ক্রয় জাবেদায় আমরা কি লিপিবদ্ধ করি? সকল প্রকার বাকিতে ক্রয়, অর্থাৎ বাকিতে ক্রয় হলেই সেগুলো আমাদের ক্রয় জাবেদায় যাবে। এখন এই ক্রয় জাবেদার 2টা উপাদান আছে। ক্রয় জাবেদার 2টা উপাদান আছে, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে প্রদেয় হিসাব। একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা কি? প্রদেয় হিসাব। একটি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, আরেকটি হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ক্রেডিট, যেহেতু বাকিতে ক্রয় করা হচ্ছে, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। এখন এই প্রদেয় হিসাব বা পাওনাদার তো আর একটা থাকে না, পাওনাদার অনেক থাকে। ধরো মিস্টার এ এর কাছের থেকে, মিস্টার এ এর কাছ থেকে ক্রয়, তারপরে বি এর কাছ থেকে ক্রয়, তারপরে সি নামক ট্রেডার্সের কাছ থেকে ক্রয়। তাহলে এই যে পাওনাদার, এরা হচ্ছে আমাদের সাবসিডিয়ারি, মানে পাওনাদারের অন্তর্ভুক্ত সহকারী খতিয়ান। তাহলে এই পাওনাদার বা প্রদেয় হচ্ছে আমাদের মেইন খতিয়ান বা প্রধান খতিয়ান, মেইন বা প্রধান খতিয়ান, প্রধান খতিয়ান। আর এই যে মিস্টার এ বি সি বা এ ট্রেডার্স, বি ট্রেডার্স, সি ট্রেডার্স, যেগুলো আমরা ধরি না কেন, এইগুলো হচ্ছে আমাদের জন্য সহকারী খতিয়ান। তাহলে এগুলো কি? সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান। এখন আমাদেরকে বলেছে যে এই যে বাকিতে ক্রয় এবং প্রদেয় হিসাব, এখান থেকে আমরা
কখন সাবসিডিয়ারি খতিয়ানে, সাবসিডিয়ারি খতিয়ান মানে হচ্ছে সহকারী খতিয়ান, সাবসিডিয়ারি খতিয়ান মানে কি সহকারী খতিয়ান। তাহলে এই সহকারী খতিয়ানে আমরা কখন ট্রান্সফার করি বা পোস্টিং করি, অর্থাৎ প্রদেয় হিসাব থেকে আমরা সহকারী খতিয়ানে কখন ট্রান্সফার করি, প্রদেয় হিসাব থেকে সহকারী খতিয়ানে আমরা কখন ট্রান্সফার করি। দেখো প্রদেয় হিসাব থেকে সহকারী খতিয়ানে ট্রান্সফার করা হয় দৈনিক। কখন করা হয়? দৈনিক, দৈনিক করা হয়, মানে প্রতিদিন করা হয়, দৈনিক, দৈনিক। আর দেখো এই যে ক্রয় হিসাব থেকে যদি বলতো যে আমাদের প্রধান লেজার বা হচ্ছে মেন লেজারে কখন ট্রান্সফার করা হয়, সেটা হতো মাসিক, কিন্তু আমাদের সাবসিডিয়ারি লেজারে কখন করা হয়? দৈনিক করা হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে দৈনিক। দৈনিক রয়েছে অপশন এ তে, দৈনিক রয়েছে কোথায়? অপশন এ তে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা এমসিকিউ আমাদেরকে এভাবে ব্যাখ্যা সহকারে পড়া উচিত, যেন এই এমসিকিউটার মধ্যে কি কি আছে, এই এমসিকিউ থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদেরকে বুঝে বুঝে পড়া উচিত। একটা এমসিকিউ এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা থিওরিটিক্যাল এমসিকিউ, মুখস্থ করলেই হবে। আসলে মুখস্থ করার বিষয় না। দেখো এর ভিতরে কত আলোচনা আছে, যে সহকারী খতিয়ানের কথা বললাম, প্রধান খতিয়ানের কথা বললাম, ক্রয় জাবেদায় কি কি যায় এগুলো বললাম, তারপরে সহকারী খতিয়ান না এসে আমাদের কি আসতে পারে, প্রধান খতিয়ান বা মেন লেজারে কখন, বা হচ্ছে কন্ট্রোল লেজারে, প্রধান লেজার না বলে তোমরা কন্ট্রোল লেজারও বলতে পারো। কি বলতে পারো? এই প্রধান লেজারকে বলতে পারো কন্ট্রোল লেজার। কি বলতে পারো? কন্ট্রোল লেজার, কন্ট্রোল লেজার, কন্ট্রোল লেজার। তাহলে এই যে আলোচনাগুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আমরা জানি, প্রত্যেকটা বিষয় বা প্রত্যেকটা টপিক যদি বুঝে বুঝে পড়ি, তোমাদের একটু ঘুরায় দিলে তাহলে আর তোমরা ভুল করবে না, কনফিউজ হয়ে যাবে না। আর যদি তোমার এই সংক্রান্ত জ্ঞানগুলো না থাকে, এরকম গভীর নলেজ যদি না থাকে, তাহলে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যায়। একটু চেঞ্জ করে দিলেই আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, নার্ভাস হয়ে যাই। তো এই নার্ভাসনেস কাটানোর জন্য আমাদেরকে প্রত্যেকটা টপিক এমসিকিউ পড়ার সময় একটু ব্যাখ্যা সহকারে পড়তে হবে, যে কোন আইটেম দিয়ে কি হয়, প্রত্যেকটা অপশনে কি আছে, এগুলো একটু আমাদেরকে দেখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 3-এ যাই। একটি লাভ উপার্জনকারী কোম্পানির মুনাফা হলে ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য নিচের কোন জাবেদা দাখিলার প্রয়োজন হয়? তাহলে দেখো এখানে বলছে মুনাফা হলে, কি হলে? মুনাফা হলে। তাহলে আমাদের বুঝতে হবে মুনাফা বা লাভ হয়েছে। তাহলে লাভ হচ্ছে এক ধরনের আয় সংক্রান্ত হিসাব। আমরা জানি ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলার মাধ্যমে, কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে, সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি। এখানে দেখো ক্লোজ করার কথা বলতেছে, তাহলে সমাপনী দাখিলা, সমাপনী দাখিলার মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে কি কি বন্ধ হয়, কোন কোন হিসাব বন্ধ হয়? আয় ব্যয়, আয় ব্যয়, উত্তোলন, লভ্যাংশ, উত্তোলন বা লভ্যাংশ হিসাব বন্ধ হয়, লভ্যাংশ হিসাব বন্ধ হয়, যেগুলোকে আমরা অস্থায়ী হিসাব বলছি, যেগুলোকে আমরা কি বলছি? অস্থায়ী হিসাব। তাহলে এই যে অস্থায়ী হিসাবগুলো বন্ধ হয়, এখন এই যে মুনাফা, মুনাফা হচ্ছে আয়, মুনাফা হচ্ছে কি? আয়। তাহলে আয় বন্ধ করার পর আয়কে আমরা বন্ধ করি ইনকাম সামারি অ্যাকাউন্টে, ক্লোজিং বা সমাপনী দাখিলার মাধ্যমে ইনকাম সামারি অ্যাকাউন্টে নিয়ে যেয়ে বন্ধ করি। এখন এখানে প্রশ্নটা আগে বুঝতে হবে। দেখো মুনাফা হলে ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য কি বলতেছে, আবারও দেখো ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য, ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য। তাহলে এই যে ইনকাম সামারি অ্যাকাউন্ট, এইটা আসছে কোথা থেকে? এটা আসছে এই যে মুনাফা, আয় জাতীয় হিসাব আমরা বন্ধ করেছি, যখন আয় জাতীয় হিসাব বন্ধ করে কি আনছি? ইনকাম সারাংশ, ইনকাম সামারি বা আয় সারাংশ হিসাব আনছি। এটা কিভাবে আনছি আমি যদি তোমাদেরকে একটু দেখাই। যখন মুনাফা হয়েছে তখন আমরা লিখছি মুনাফা তো একটি আয়, তাহলে বা নেট লাভ হচ্ছে একটি আয়। তাহলে নেট লাভকে আমরা যদি আয় সারাংশ হিসাব বা মূলধন হিসাবে স্থানান্তর করতে যাই, তখন আমাদেরকে কি করতে হয়? দেখো যখন আমাদের নেট আয় হয়, সেটাকে বন্ধ করার জন্য, আয় একটা হচ্ছে অস্থায়ী হিসাব বা নামিক হিসাব, এই নামিক হিসাবকে বন্ধ করার জন্য দেখো আয়কে আমাদের ডেবিট করতে হয়, বা নেট মুনাফাকে কি করতে হয়? নেট মুনাফা বা লাভ, এখানে মুনাফা বলছে, হ্যাঁ নেট মুনাফাকে করতে হয় ডেবিট। নেট মুনাফার জের থাকে ক্রেডিট, নেট মুনাফা স্বাভাবিকভাবে কি? ক্রেডিট। কিন্তু আমরা যখন আয় সারাংশ হিসাব এনে এই নেট মুনাফা বা নামিক হিসাবটা যখন বন্ধ করব, এটা হচ্ছে একটা নামিক হিসাব, এটা যখন বন্ধ করব তখন আমাদেরকে এটা ডেবিট করতে হবে, এটা ডেবিট করতে হবে। পাশাপাশি কি ক্রেডিট করতে হবে? আয় সারাংশ হিসাব ক্রেডিট করতে হবে, আয় সারাংশ হিসাব ক্রেডিট করতে হবে, আয় সারাংশ হিসাব ক্রেডিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট করতে হবে। তাহলে এই যে আয় সারাংশ হিসাব ক্রেডিট করলাম, তাহলে আয় সারাংশ হিসাব আগে ছিল না, আয় সারাংশ হিসাব আগে ছিল না, এই অংশটা দেখো আগে ছিল না, তো এটা আমাদের নতুন আসছে। এখন পরবর্তীতে এই আয় সারাংশ হিসাবও আরো একটা অস্থায়ী হিসাব। আয় সারাংশ হিসাব কি? আরেকটি অস্থায়ী বা নামিক হিসাব, আরেকটি অস্থায়ী বা নামিক হিসাব। তাহলে এই অস্থায়ী হিসাবটা আমাদেরকে বন্ধ করতে হবে। তাহলে বন্ধ করতে হলে কি করতে হবে? এই আয় সারাংশ যেহেতু ক্রেডিট জের হয়েছে, তাহলে আমাদের এইটা আবার ডেবিট করতে হবে। তাহলে এই প্রশ্নটাই তোমাদের কাছে জানতে চেয়েছে যে ইনকাম সামারি বা আয় সারাংশ হিসাব ক্লোজ করার জন্য নিচের কোন জাবেদা দাখিলা দিতে হবে। তাহলে এখন যেখানে আছি এইটা হচ্ছে আমাদের মূল আলোচনা। এতক্ষণ যা করলাম এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস আলোচনা, মানে এটা বোঝার জন্য তোমাদেরকে পূর্বের আলোচনাগুলো বুঝতে হবে। এখন যতটুকু করবো এটা হচ্ছে আমাদের অ্যান্সার করার জন্য।
দেখো ইনকাম সামারি বা আয় সারাংশ হিসাব বন্ধ করার জন্য নেট মুনাফা হলে আমরা দেখতে পাচ্ছি আয় সারাংশ হিসাব হচ্ছে ক্রেডিট, তাহলে এটা বন্ধ করতে হলে এটাকে আমাদেরকে ডেবিট করতে হবে। কি করতে হবে? এইটাকে আমাদেরকে ডেবিট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব, আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট করলাম। আয় সারাংশের ইংরেজি হচ্ছে ইনকাম সামারি, আয় সারাংশের ইংরেজি কি? ইনকাম সামারি। আর ক্রেডিট কি করব? আমরা যদি মূলধন যদি এক মালিকানা হয় সেক্ষেত্রে আমরা মূলধন হিসাবে ক্রেডিট করব। কি করব? মূলধন। আর যদি যৌথ মূলধনী কোম্পানি হয়, যদি যৌথ মূলধনী কোম্পানি হয় তাহলে আমরা সংরক্ষিত আয় কি লিখব? সংরক্ষিত আয় হিসাবে ক্রেডিট করব। সংরক্ষিত আয়, সংরক্ষিত আয় হিসাবে ক্রেডিট করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সংরক্ষিত আয়ের ইংরেজি কি? রিটেইন আর্নিংস। সংরক্ষিত আয়ের ইংরেজি কি? এটার নাম হচ্ছে রিটেইন আর্নিংস। রিটেইন আর্নিংস হচ্ছে ক্রেডিট, রিটেইন আর্নিংস হচ্ছে ক্রেডিট, রিটেইন আর্নিংস ক্রেডিট। আর আয় সারাংশের ইংরেজি কি? ইনকাম সামারি হচ্ছে ডেবিট, ইনকাম সামারি, ইনকাম সামারি হচ্ছে ডেবিট। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদেরকে এই যে ইনকাম সামারি অ্যাকাউন্ট যদি লাভ হয়, ইনকাম সামারি অ্যাকাউন্টের জের হয় ক্রেডিট, এই যে জের ক্রেডিট, এইটাকে বন্ধ করার জন্য আমরা ইনকাম সামারিকে করছি ডেবিট এবং পাশাপাশি রিটেন আর্নিংস বা সংরক্ষিত আয়কে করছি ক্রেডিট। তাহলে দেখো ইনকাম সামারি ডেবিট আছে কোথায়? এইখানে ডেবিট আছে, পাশাপাশি ড্রয়িং থাকা এটা হচ্ছে ভুল। তবে দেখো ড্রয়িং ডেবিট আছে, ইনকাম সামারি ক্রেডিট আছে, তাহলে ড্রয়িং থাকা এটা ভুল। তবে রিটেন আর্নিং ডেবিট, আমাদেরকে রিটেন আর্নিং করতে হবে ক্রেডিট। তাহলে দেখো অপশন ডি তে আছে ইনকাম সামারি ডেবিট, রিটেন আর্নিং ক্রেডিট, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। তাহলে আমরা অ্যান্সার নিব অপশন ডি, অ্যান্সার নিব কি? অপশন ডি। এরপরে 4-এ যদি আমরা যাই, অগ্রিম প্রদত্ত প্রিমিয়ামের প্রারম্ভিক জের 2500 টাকা, সমাপনী জের 4000 টাকা, প্রিমিয়ামের খরচ বাবদ সমন্বয় করা হয় 2000 টাকা, প্রিমিয়াম বাবদ নগদ কত টাকা ব্যয় করা হয়েছিল? তাহলে দেখো প্রিমিয়াম মানে বিমা সেলামির কথা বলছে, অগ্রিম প্রদত্ত প্রিমিয়াম মানে অগ্রিম বিমা সেলামির কথা বলছে, প্রিমিয়াম মানে সেলামি, প্রিমিয়াম মানে কি? সেলামি। তাহলে অগ্রিম প্রদত্ত বিমা সেলামির প্রারম্ভিক জের ছিল 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। এবং সমাপনী জের 4000 টাকা। প্রিমিয়ামের খরচ বাবদ সমন্বয় করা হয় 2000 টাকা। তাহলে প্রিমিয়াম বাবদ নগদ কত টাকা দিয়েছি? তাহলে দেখো আমাদের অগ্রিম প্রদত্ত প্রিমিয়াম হচ্ছে এক প্রকার সম্পদ, অগ্রিম প্রদত্ত প্রিমিয়াম হচ্ছে এক প্রকার সম্পদ, এক প্রকার সম্পদ। তাহলে এই সম্পদ আমাদের শুরুতে ছিল 2500 টাকা। কত টাকা ছিল শুরুতে? 2500 টাকা ছিল। এখন শেষে এসে এটা কত হয়েছে? দেখো সমাপনী জের হয়ে গেছে 4000 টাকা। তাহলে এই যে 2500 থেকে 4000, 2500 থেকে 4000, তাহলে এইটা অগ্রিম সম্পদ যদি হতে হয় বা অগ্রিম সেলামি যদি প্রদান করা হয় তাহলে আমাদেরকে নগদ টাকা দিতে হয়েছে। দেখো আমি আবারও বলি, 2500 টাকা তোমার ছিল, একটা সম্পদ ছিল 2500 টাকা, সেটা বছর শেষে এসে 4000 টাকা হয়ে গেল। তাহলে এই যে মাঝখানের 1500 টাকা, মাঝখানের যে গ্যাপ এটা হচ্ছে 1500 টাকা। তাহলে এটা তুমি নগদে প্রদান করছো। এটা তুমি কিভাবে প্রদান করছো? নগদে প্রদান করছো, নগদে প্রদান করছো। না হলে তো এটা যে 4000 টাকা হইতো না, 2500 থেকে 4000-এ যেতে পারতো না যদি আমি নগদে আরো 1500 টাকা না দিতাম। পাশাপাশি দেখো উক্ত বছরে খরচ হয়েছে, উক্ত বছরে আবার খরচ হয়েছে 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। তাহলে এই 2000 টাকাও আমি দিয়েছি, এই 2000 টাকাও দিয়েছি, নাহলে তো খরচটা আর কি সমন্বয় করা যায়নি। তাহলে আমাদের এই দুইটার পার্থক্য হচ্ছে 1500 প্লাস হচ্ছে যে খরচ দিয়েছি ওইটা 2000। তাহলে এই মোট হচ্ছে 3500 টাকা আমরা নগদ প্রদান করেছি, মোট 3500 টাকা আমরা নগদ প্রদান করেছি। মোট নগদ প্রদান কত? 3500 টাকা নগদ প্রদান। এখন যদি এইটাকে প্রুফ করতে চাও তাহলে কিভাবে প্রুফ করতে পারো? দেখো তোমার শুরুতে ছিল 2500 টাকা, শুরুতে ছিল কত? 2500 টাকা। তুমি নগদ প্রদান করেছো 3500 টাকা। কত টাকা? 3500 টাকা। তাহলে তোমার জের হওয়ার কথা কত? জের হওয়ার কথা হচ্ছে 6000 টাকা, 6000 টাকা। তাহলে তোমার জের আছে কত? জের আছে হচ্ছে 4000, মানে সমাপনী জের আছে 4000। তাহলে মাঝখানে 2000 হচ্ছে তোমার খরচ, খরচ হচ্ছে 2000। এই 2000 তুমি খরচ বাবদ দেখিয়েছো, খরচ। তাহলে দেখো পুরাটা মিলতেছে। তাহলে আমরা নগদ প্রদান করছি কত? 3500 টাকা। এই নগদ প্রদানের বিষয়টা আমাদের কাছে জানতে চেয়েছে। এইখানে যতটুকু বললাম এটা প্রুফ করার জন্য যে আসলেই 3500 টাকা কিনা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, আমাদের অ্যান্সার কি? এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 5-এ যদি আমরা যাই, মাসের শুরুতে খুচরা নগদ তহবিল ছিল 3000 টাকা। মাসের শুরুতে খুচরা নগদ তহবিল ছিল 3000 টাকা। সারা মাসে মোট খুচরা প্রদানের পরিমাণ 2400 টাকা, 2400 টাকা। অগ্রপ্রদত্ত পদ্ধতিতে মাসের শেষে খুচরা নগদের জের হবে কত? তাহলে দেখো আমরা অগ্রপ্রদত্ত খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে যে অ্যামাউন্টটা সবসময় প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে দিয়ে রাখে সেটাকে আমরা বলি ফ্লোট। সেটাকে কি বলি? ফ্লোট বলি, ফ্লোট, ফ্লোট। তাহলে এই যে ফ্লোট, দেখো বলছে মাসের শুরুতে খুচরা নগদ তহবিল জের ছিল 3000 টাকা। তাহলে এই যে ফ্লোট হচ্ছে 3000 টাকা, আমাদের ফ্লোট কত? 3000 টাকা, ফ্লোট হচ্ছে 3000 টাকা। তাহলে অগ্রপ্রদত্ত
অগ্রপ্রদত্ত নগদান খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে ফ্লোট মাসের শুরুতেও যেটা হয় শেষেও সেটা হয়। তাহলে ফ্লোটের ক্ষেত্রে অগ্রপ্রদত্ত যদি হয়, অগ্রপ্রদত্তের ক্ষেত্রে ফ্লোট কি হয়, শুরুতেও যা শেষেও তাই, শুরুতে যা শেষেও তাই থাকবে। এখন কিভাবে থাকবে, অর্থাৎ এই যে 2400 টাকা খরচ হয়েছে, এই খরচটা কে করবে, এই খরচটা হচ্ছে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে দিয়ে দিবে। তাহলে আমাদের আবার হচ্ছে ফ্লোট 3000 হয়ে যাবে। অর্থাৎ দেখো 3000 টাকা খরচ হয়েছিল, 3000 টাকা হচ্ছে আমাদের তহবিল ছিল বা ফ্লোট ছিল, তো খরচ হয়েছে হচ্ছে 2400 টাকা। মাসের শেষে এসে দেখলাম হাতে 600 টাকা আছে। এখন আবার আমাদেরকে হচ্ছে ক্যাশ হিসেবে প্রধান ক্যাশিয়ার 2400 টাকা খুচরা ক্যাশিয়ারকে দিয়ে দিবে। তাহলে 3000 টাকা আবার ব্যালেন্স হবে মাসের শেষে। তো এইটাই হচ্ছে ফ্লোট। তাহলে অগ্রপ্রদত্তের ক্ষেত্রে আমাদের মাসের শুরুতে যেটা হয় এটা হচ্ছে শুরুতে, শেষেও এটা। তাহলে শুরুতেও যা থাকবে শেষেও তাই থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 3000 টাকা। তাহলে মাসের শেষে খুচরা নগদের জের কত হবে, 3000 টাকা। অগ্রপ্রদত্তের ক্ষেত্রে কত হবে, 3000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 6 যদি যাই, হিসাব চক্রের কোন ধাপের কাজ পরবর্তী হিসাবকালের প্রথম দিনে সম্পন্ন হয়। তাহলে হিসাবকালের একটা ঐচ্ছিক ধাপ আছে দুইটি, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ আছে দুইটি। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কয়টি, দুইটি। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ আছে দুইটি। কয়টি ধাপ আছে, ঐচ্ছিক ধাপ হচ্ছে মূলত দুইটি। কয়টি, দুইটি। যার একটা হচ্ছে কার্যপত্র, আর একটা হচ্ছে আমাদের বিপরীত দাখিলা। আর একটা কি, বিপরীত দাখিলা। ওকে, তো এই যে বিপরীত দাখিলা, একটা হচ্ছে কার্যপত্র, একটা হচ্ছে বিপরীত দাখিলা। এখানে আমাদের আলোচনা মূলত বিপরীত দাখিলা নিয়ে, বিপরীত দাখিলা নিয়ে। তাহলে এই যে বিপরীত দাখিলা, তো বিপরীত দাখিলা হচ্ছে আমাদের পরবর্তী হিসাবকালের শুরুতে দিতে হয়। কখন দিতে হয়, পরবর্তী হিসাবকালের শুরুতে দিতে হয়। পরবর্তী হিসাবকালের শুরুতে। কখন, পরবর্তী হিসাবকালের শুরুতে। পরবর্তী হিসাবকালের শুরুতে আমরা মূলত দিয়ে থাকি বিপরীত দাখিলা। কিসের ক্ষেত্রে, অগ্রিম ও বকেয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে দিই, অগ্রিম ও বকেয়ার ক্ষেত্রে। বকেয়া ভিত্তিক যে লেনদেনগুলো আছে এবং অগ্রিম যে লেনদেনগুলো হয়েছিল সেগুলোর ক্ষেত্রে আমরা পরবর্তী বছরের শুরুতে বিপরীত দাখিলা দিই। এখানে প্রশ্ন বলছে পরবর্তী হিসাবকালের প্রথম দিনে সম্পন্ন করা হয় মূলত বিপরীত দাখিলা। হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ যেটা, তাহলে হিসাব চক্রের একটা ঐচ্ছিক ধাপ আছে বিপরীত দাখিলা, সেটা হচ্ছে পরবর্তী হিসাবকালে শুরুতে করা হয়। তাহলে দেখো এখানে বিপরীত দাখিলা আছে অপশন সি তে, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি। এরপরে সাথে যদি আমরা যাই, 7 নং যে এমসিকিউ আমাদের রয়েছে, এবিসি কোম্পানির 1 জানুয়ারি 2020 তারিখে সম্পত্তির পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। তাহলে শুরুতে সম্পদ, এটা হচ্ছে শুরুতে এ ছিল হচ্ছে 1 লক্ষ টাকা এবং দায় মানে হচ্ছে এল ছিল হচ্ছে আমাদের 50,000 টাকা। এবং 31 ডিসেম্বর 2020 তারিখে 1,30,000 টাকার সম্পত্তি ও 34,000 টাকার দায় ছিল। তাহলে এল দেখলাম আমরা শেষে হচ্ছে 34 এবং হচ্ছে এ হচ্ছে শেষে, এটা হচ্ছে সমাপনী বা শেষে, বছর শেষে। ওকে, এখন বলছে এবিসি কোম্পানি উক্ত বছরে মুনাফা অর্জন করে কত। তাহলে দেখো আমরা যদি বছর শেষের ক্ষেত্রে দেখি, বছর শেষে কি হয়েছে দেখো তো। তাহলে বছর শেষে যদি সমাপনীর ক্ষেত্রে দেখি, সমাপনীর ক্ষেত্রে আমরা যদি হিসাব সমীকরণটা লিখি, সমাপনী হিসাব সমীকরণের ক্ষেত্রে আমরা যদি লিখি এ ইকুয়াল টু এল প্লাস ওই, তাহলে এ কত, 1,30,000 টাকা। এ হচ্ছে 1,30,000 টাকা। এল দেওয়া আছে, দেখো এল দেওয়া আছে কত, 34। তাহলে আমাদের ওই কত দেখো তো, এখানে কত দিলে হচ্ছে আমাদের এই দুইটা সমান হয়। তাহলে 1,30,000 থেকে ওই যদি আমি এখানে লিখি তাও তোমরা বের করতে পারবা। তাহলে দেখো 1,30,000 মাইনাস 34, 1,30,000 মাইনাস 34 হচ্ছে আমাদের বছর শেষের ওই। তাহলে বছর শেষের ওই হচ্ছে 96,000 টাকা। কত টাকা, 96,000 টাকা হচ্ছে বছর শেষে ওই। এটা হচ্ছে সমাপনী ওই হচ্ছে 96,000 টাকা বছর শেষে। এখন দেখো শুরুতে কি ছিল, এই যে শুরুর অংশটা হচ্ছে এখানে দেওয়া আছে। তাহলে দেখো শুরুতে কি ছিল, শুরুতে ছিল আমরা যদি শুরুটা লিখি প্রারম্ভিকের ক্ষেত্রে যদি লিখি এ ইকুয়াল টু এল প্লাস ওই, তাহলে দেখো এ দেওয়া ছিল 1 লক্ষ টাকা। এ দেওয়া ছিল কত, 1 লক্ষ টাকা। এল দায় ছিল 50,000 টাকা। দায় ছিল কত, 50,000 টাকা। দায় ছিল হচ্ছে 50,000 টাকা। তাহলে ওই কত, দেখো ওই হচ্ছে 100 মাইনাস 50। তাহলে ওই হচ্ছে দেখো কত, ওই হচ্ছে 50,000 টাকা। ওই হচ্ছে কত, 50,000 টাকা। তাহলে শুরুতে ওই ছিল
শুরুতে মালিকানা সত্ত্ব ছিল 50,000 টাকা, আর বছর শেষে এসে মালিকানা সত্ত্ব দেখলাম আমরা 96,000 টাকা। দেখো শুরুতে ছিল কত, শুরুতে ছিল হচ্ছে আমাদের এই 50,000 টাকা, যেটা দেওয়া নেই আমরা বের করে নিয়েছি, যেটা আমরা এ থেকে মানে সম্পদ থেকে দায় বাদ দিয়ে আমরা মালিকানা সত্ত্ব পেয়েছি। শুরুতে হচ্ছে 50,000 টাকা এবং বছর শেষের মালিকানা সত্ত্ব দেওয়া আছে 96,000 টাকা। তাহলে শুরুতে যে 50,000 টাকা ছিল সেটা মালিকানা সত্ত্ব হিসেবে 96,000 টাকায় কখন বৃদ্ধি পাবে? এটা কখন বৃদ্ধি পাবে? যখন আমাদের নিট লাভ বা আয় হবে, নিট লাভ বা হচ্ছে কি হবে, নিট মুনাফা লাভ বা আয় হবে। যখন কি হবে, এই যে 50,000 টাকা থেকে মালিকানা সত্ত্ব 96,000 টাকায় তখনই উন্নীত হবে যখন হচ্ছে আমাদের নিট আয় উক্ত বছরে বা মাসে হচ্ছে নিট আয় বা নিট মুনাফা বা আয় হবে। তাহলে আমরা লিখতে পারি এটা কেন হয়েছে, নিট মুনাফা বা আয়ের কারণে, নিট মুনাফা বা আয়ের কারণে। ওকে, তাহলে এই 50,000 টাকা থেকে 96,000 টাকা আসতে আমাদেরকে নিট মুনাফা বা আয় করতে হয়েছে। সেটা কত? সেটা হচ্ছে এই দুইটার পার্থক্য। সেটা কত হতে পারে? 46,000 টাকা। এই দুইটার পার্থক্য কত? এই যে 96,000 থেকে 50,000 যদি বাদ দাও তাহলে আমাদের নিট মুনাফা আসে 46,000 টাকা। কত টাকা? 46,000 টাকা হচ্ছে নিট মুনাফা। তাহলে দেখো অপশন বি তে আছে 46,000 টাকা। তাহলে নিট মুনাফা উক্ত বছরে কত অর্জন করতে হবে? 46,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের নিট মুনাফা 46,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 8-এ যদি আমরা যাই, একটি হিসাবের জের 90 টাকা। কত টাকা? 90 টাকা, যা রেওয়া মিলের ভুল পাশে দুইবার লেখা হয়েছে। কয়বার? দেখো ভালো করে দেখো, ভুল পাশে, একটা কথা হচ্ছে ভুল পাশে আর একটা হচ্ছে দুইবার লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পাশের পার্থক্য কত হবে? তাহলে দেখো রেওয়া মিলের ধরো ডেবিট জের আমরা ক্রেডিট পাশে ভুলবশত লিখছি, এটা যদি একবার লিখতাম তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে পার্থক্যটা বের করতাম যদি ভুল পাশে। দেখো আমি তোমাদেরকে লিখে দিই, নোটটা লিখে দিই। রেওয়া মিলের ক্ষেত্রে ভুল পাশে একবার লিখলে, একবার লিখলে 2 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করে বের করব, 2 দিয়ে গুণ করব। আর যদি ভুল পাশে যদি কোনো কারণে 2 বার লিখি, একই অ্যামাউন্ট যদি 2 বার লিখি, 2 বার লিখলে 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করে কি করব? পার্থক্য নির্ণয় করব। দুইটা ক্ষেত্রে পার্থক্য নির্ণয় হবে, পার্থক্য নির্ণয় করব, দুই পাশের পার্থক্য নির্ণয় করব। তাহলে দেখো এখানে কি করছি আমরা, এই পাশে এখানে হচ্ছে আমরা একটা অ্যামাউন্ট যেটা ভুল পাশে, এখানে কথা কিন্তু ভুল পাশে লিখতে হবে। তাহলে ভুল পাশে 2 বার লিখছি, 2 বার লিখলে কত দ্বারা গুণ করব? 3 দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। তাহলে 3 দ্বারা গুণ করে আমরা দুই পাশের পার্থক্য নির্ণয় করব। তাহলে 90 গুণ 3, তাহলে 3 নং 27, অর্থাৎ 270 টাকা হচ্ছে দুই পাশের পার্থক্য। তাহলে দুই পাশের পার্থক্য কত? 270 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। 9-এ যদি আমরা যাই, আসবাবপত্র ব্যবসায়ী ক্রয়কৃত আসবাবপত্র দোকানের প্রয়োজনে। দেখো ক্রয়কৃত আসবাবপত্র, তাহলে আসবাবপত্র ব্যবসায়ীর পণ্য হচ্ছে আসবাবপত্র। তাহলে এই আসবাবপত্র ব্যবসায়ীর জন্য এক প্রকার পণ্য। এখন পণ্য হলে তারা কি করবে? পণ্য ক্রয় করলে তারা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করবে। কি হিসাবে লিপিবদ্ধ করবে? ক্রয় হিসাবে। পণ্য ক্রয় করলে তারা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করবে। পণ্য ক্রয় করলে তারা কি করবে? ক্রয় হিসাবে লিপিবদ্ধ করবে। আচ্ছা, দোকানের প্রয়োজনে ব্যবহার করলে, এখন সে তো পণ্য ক্রয় করছে, আসবাবপত্র ক্রয় করছে, এখন ওইখান থেকে যদি কোনো আসবাবপত্র নিজেরা ব্যবহার করে, ওই যে ক্রয়কৃত আসবাবপত্র যদি দোকানে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে, দোকানের প্রয়োজনে ব্যবহার করলে তার জন্য সমন্বয় জাবেদা কি হবে? তাহলে আমি পণ্য হিসেবে আসবাবপত্র ক্রয় করছিলাম, তখন আমরা লিখছিলাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বা নগদান হিসাব ক্রেডিট। এখন যখন ওইখান থেকে কিছু মানে 2-1টা আসবাবপত্র ধরো আমার দোকানেই প্রয়োজন, ধরো দোকানের অফিসের টেবিল এবং চেয়ার, তাহলে এই আসবাবপত্র ধরো আমি 1 ইউনিট মানে 1 একক মানে একটা চেয়ার এবং একটা টেবিল আমি হচ্ছে পণ্য হিসেবে ক্রয় করছিলাম, কিন্তু এখন আমি প্রতিষ্ঠানেই ব্যবহার করছি। তাহলে এই ক্ষেত্রে কি সমন্বয় দিতে হবে? দেখো এই ক্ষেত্রে আমরা তো ক্রয় করছিলাম, তাহলে মালিক মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান তো ওইটা আর নগদ দিয়ে কিনবে না, বাইরে থেকে আবার নগদ দিয়ে কিনবে না, বরং যা আছে ওইটা দিয়েই ব্যবহার করা শুরু করে দিবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আসবাবপত্রকে ডেবিট করব। কি করব? আসবাবপত্রকে ডেবিট করব, যেহেতু আসবাবপত্র একটা সম্পদ। আসবাবপত্র হিসাব ডেবিট। এখন আমরা তো নগদে কিনি নাই, নগদে তো আগে কিনছিলাম পণ্য হিসেবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেহেতু প্রতিষ্ঠানে ব্যবহার করব, নিজেদের প্রতিষ্ঠানে, তাহলে ওইটা ক্রয় মূল্যে নিব। ওইটা কিভাবে কিনবো? ক্রয় মূল্যে কিনে আমরা ব্যবহার করব, ওটা নগদে করব না। তাহলে আমাদেরকে ক্রয়টাকে ক্রেডিট করে দিতে হবে। কি করতে হবে? ক্রয় হিসাব ক্রেডিট।
তাহলে আমরা আসবাবপত্র হিসাব ডেবিট করব এবং ক্রয় হিসাবকে ক্রেডিট করব। আসবাবপত্র ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট কোথায় আছে? অপশন বিতে আছে, অপশন বিতে আছে। তাহলে অ্যান্সার হচ্ছে বি। এরপরে 10-এ যদি যাই, সমাপন উত্তর রেওয়া মিলে কোন ধরনের হিসাব দেখানো হয়? তাহলে সমাপন উত্তর মানে হচ্ছে সমাপনী দাখিলা দেওয়ার পর। সমাপন উত্তর মানে কি? সমাপনী 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 দাখিলা সমাপনী দাখিলা দেওয়ার পর, সমাপনী দাখিলা দেওয়ার পর যে রেওয়ামিল করা হয়, যে রেওয়ামিল করা হয়। তাহলে আমরা জানি একটা হিসাব চক্রে 3বার রেওয়ামিল করা হয়। কয়বার রেওয়ামিল করা হয়? 3বার। একবার হচ্ছে প্রথম রেওয়ামিল আমরা করি হচ্ছে মেন যে রেওয়ামিল, চতুর্থ ধাপে একবার রেওয়ামিল করি, চতুর্থ ধাপে একবার প্রথম রেওয়ামিল করি, চতুর্থ ধাপে একবার রেওয়ামিল করি, এরপরে ষষ্ঠ ধাপে রেওয়ামিল করি, এরপরে ষষ্ঠ ধাপে এসে আমরা হচ্ছে সমন্বিত রেওয়ামিল করি। কি করি? সমন্বিত রেওয়ামিল। একেবারে হিসাব চক্রের শেষে এসে আমরা সমাপন উত্তর অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়ার পর আরেকটা রেওয়ামিল করি, যেটাকে বলছি আমরা সমাপন উত্তর রেওয়ামিল। কি করি? সমাপন উত্তর রেওয়ামিল করি। এটা হচ্ছে তৃতীয় রেওয়ামিল, তৃতীয়বার করি। তাহলে একটা হিসাব চক্রে আমরা 3বার রেওয়ামিল করি। তো এই যে তৃতীয়বার যে রেওয়ামিলটা করি সেটা হচ্ছে সমাপনী দাখিলা দেওয়ার পর। সেটা কখন করি? সমাপনী দাখিলা দেওয়ার পর। তাহলে এই যে সমাপনী দাখিলা দেওয়ার পর আমরা যে রেওয়ামিল করি, তাহলে সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কোন হিসাবগুলো বন্ধ করে দিই? দেখো, এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা মূলত নামিক বা অস্থায়ী হিসাবগুলো বন্ধ করে দিই। নামিক বা অস্থায়ী হিসাব যেগুলো আছে, অস্থায়ী বা নামিক হিসাব যেগুলো আছে সেগুলো বন্ধ করে দিই। এখন অস্থায়ী বা নামিক হিসাবের মধ্যে কি কি আছে? আয় ব্যয়, উত্তোলন, লভ্যাংশ, এগুলো হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব। তাহলে এই নামিক হিসাবগুলো আমরা বন্ধ করে দিই, রেখে দিই কোনগুলো? স্থায়ী হিসাব। তাহলে রেখে দিই সমাপনী দাখিলার পরও যে এগুলো হচ্ছে আমরা বন্ধ করে দিই, এগুলো বন্ধ হয়ে যায়। আর থাকে কোনগুলো? বাকি থাকে হচ্ছে স্থায়ী হিসাব। বাকি থাকে কোনগুলো? স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব। কি হিসাব? স্থায়ী বা বাস্তবিক হিসাব। এখন স্থায়ী বা বাস্তবিক হিসাবের মধ্যে কি কি আছে? স্থায়ী বা বাস্তবিক হিসাবের মধ্যে আছে সম্পদ, দায় এবং হচ্ছে মালিকানা সত্ত্ব। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্ব তো সবখানে ওই যদি হচ্ছে আমরা এক মালিকানার ক্ষেত্রে মূলধন ব্যবহার করি, যৌথ মূলধনের ক্ষেত্রে সংরক্ষিত মুনাফা বা সংরক্ষিত আয় ব্যবহার করি। তাহলে এগুলো হচ্ছে আমাদের স্থায়ী বা বাস্তবিক হিসাব। তাহলে আমরা বলছি যে সমাপনোত্তর রেওয়ামিলে কোন ধরনের হিসাব দেখানো হয়? তাহলে সমাপনোত্তর রেওয়ামিলে যেহেতু নামিক বা অস্থায়ী হিসাবগুলো আমরা বন্ধ করে দিই, তাহলে এই হিসাবগুলো আর দেখাতে পারবো না। মানে এগুলো তো নাই, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে স্থায়ী বা বাস্তবিক হিসাব যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা দেখাই। তাহলে দেখো কোন ধরনের হিসাব দেখাই। প্রথম অপশন এতেই রয়েছে বাস্তব হিসাব, তাহলে এটাই অ্যান্সার। অস্থায়ী হিসাব আমরা বন্ধ করে দিয়েছি, এটা দেখাই না। আয় বিবরণীর হিসাব হচ্ছে আয় ব্যয় হচ্ছে আমরা বন্ধ করে দিই। আয় বিবরণীর হিসাব কোনগুলো? আয় ব্যয়, যেটা হচ্ছে নামিক হিসাব, যেগুলো আমরা বন্ধ করে দিয়েছি। বিওসি উভয়ই, বিওসি হচ্ছে বন্ধ করে দিই, তাহলে বিওসি উভয়ই হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। এরপর অ্যান্সার কি? এ। ওকে, এবার 11-তে যদি যাই, দেনাদার সঞ্চিতির প্রারম্ভিক জের ক্রেডিট 10,000 টাকা। এবছর আরো 15,000 টাকা দেনাদার সঞ্চিতি ধরা হলো। একজন দেনাদার থেকে 13,000 টাকা আর পাওয়া যাবে না। বছর শেষে দেনাদার সঞ্চিতির জের কত টাকায় হবে? তাহলে দেখো, শুরুতে জের ছিল আমাদের 10,000 টাকা। শুরুতে জের ছিল কত? 10,000 টাকা। তাহলে শুরুতে ছিল আমাদের 10,000 টাকা। এটা হচ্ছে দেনাদারের সঞ্চিতি মানে অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ বা কুঋণ সঞ্চিতির পরিমাণ শুরুতে ছিল হচ্ছে 10,000। শুরুতে কত ছিল? 10,000। এখন এর সাথে আমরা এবছর আরো 15,000 টাকা সঞ্চিতি ধরা হলো, মানে এটা আমরা অ্যাড করলাম, সঞ্চিতি হিসেবে কি করলাম? যোগ করলাম, সঞ্চিতি হিসেবে যোগ করেছি বা আরো অ্যাড করেছি। কত হাজার? 15,000। এখন আমাদের সঞ্চিতির পরিমাণ আছে 25,000। কত আছে? 25,000। এখন দেখা যাচ্ছে শেষে, বছর শেষে বা ওই হিসাবকালের শেষে বা মাসের শেষে দেখা যাচ্ছে যে 13,000 টাকা একজন দেনাদারের কাছ থেকে আদায় হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কুঋণ। এটা হচ্ছে কি? কুঋণ। তাহলে কুঋণ হিসেবে এটা আমরা বাদ দিব। কুঋণ হিসেবে এটা কি করব? বাদ দিব। কুঋণ হিসেবে এটা আমরা মাইনাস করব। তাহলে মাইনাস কত? 13,000 টাকা। 13,000 টাকা যেহেতু পাওয়া যাবে না, এটা আমরা মাইনাস করে দেখাবো। তাহলে 12,000 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 12,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 12,000 টাকা ক্রেডিট। এবং সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। সকল প্রকার সঞ্চিতি কি? ক্রেডিট। সকল প্রকার সঞ্চিতি কি? ক্রেডিট। শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে। মনে রাখবা, সকল প্রকার সঞ্চিতির জের ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি। তাহলে এই যে 12,000 টাকা, এটা হচ্ছে একটা সঞ্চিতি, এটা জের হচ্ছে ক্রেডিট। দেনাদার সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। দেনাদার সঞ্চিতি সবসময় জের হয় ক্রেডিট। জের হয় কি?
ক্রেডিট। তাহলে সকল প্রকার সঞ্চিতি জের ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে। তাহলে আমরা 12,000 টাকা পাচ্ছি দেনাদার সঞ্চিতি, যেটা হচ্ছে ক্রেডিট। দেখো অপশন বি তে আছে ক্রেডিট, তাহলে অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হচ্ছে বি। 12তে যদি আমরা যাই, নিম্নের কোনটিকে অন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করা যায়? অন্তঃলেনদেন মানে কি? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন। অন্তঃলেনদেন মানে কি? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন। অন্তঃলেনদেন মানে কি? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ লেনদেন। এখন বলছে ম্যানেজারকে বেতন প্রদান। প্রথম যেটা বলছে ম্যানেজারকে বেতন প্রদান, রহিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয়, বাকিতে বিক্রয়, উপরে সবগুলোই। তাহলে দেখো এখানে দেখো, আমরা যদি রহিমের নিকট থেকে পণ্য ক্রয় করি, এটা প্রতিষ্ঠানের বাইরে থেকে কিনে আনি, তাহলে এটা হচ্ছে বহি লেনদেন। এটা হচ্ছে বহি লেনদেন, এটা বহি লেনদেন। ওকে, এবার বাকিতে বিক্রয় করলে, বিক্রয় কি করি আমরা? অন্য কারো কাছে করি, অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে করি, তাহলে এইটাও একটা বহি লেনদেন। আর এই যে ম্যানেজারকে বেতন প্রদান, ম্যানেজার হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পক্ষ। ম্যানেজার হচ্ছে কি? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পক্ষ, তাহলে তাকে বেতন প্রদান করলে সেটা হচ্ছে অন্তঃলেনদেন। সেটা হচ্ছে কি? অন্তঃলেনদেন বা প্রতিষ্ঠানের মধ্যকার লেনদেন। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এ। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? এ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার নিব আমরা এ। তো 13তে যাই, নগদ লেনদেনের জন্য ব্যবহৃত ভাউচার কোনটি? নগদ লেনদেনের জন্য ব্যবহৃত ভাউচার কোনটি? নগদ লেনদেন বলছে, নগদ লেনদেনের জন্য কোন ভাউচার ব্যবহৃত হয়? তাহলে দেখো প্রথমে বলছে চালান, তারপর বলছে ডেবিট নোট, ক্যাশ মেমো, ক্রেডিট নোট। তাহলে চালান দেখো নগদ বাকি দুইটার ক্ষেত্রেই। চালান কি হয়? নগদ বাকি দুইটার ক্ষেত্রেই। নগদ বাকি দুইটার ক্ষেত্রে, বেশিরভাগ হচ্ছে বাকির ক্ষেত্রে। তাহলে নগদ বাকি দুইটার ক্ষেত্রে ব্যবহার করা হলেও আমরা বাকিরটা বেশি লিখি। বাকিতে লেনদেন হলে কি করি? চালান ব্যবহার করি। ডেবিট নোট, ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের ক্ষেত্রে করা হয়, ক্রয় ফেরতের ক্ষেত্রে দেওয়া হয় ডেবিট নোট। ক্যাশ মেমো, ক্যাশ মেমো সবসময় নগদ লেনদেনের ক্ষেত্রে। ক্যাশ মেমো সবসময় কখন করা হয়? নগদ লেনদেনের ক্ষেত্রে। এবারে ক্রেডিট নোট হচ্ছে, ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরতের ক্ষেত্রে করা হয়। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত আসলে তখন দেওয়া হয় ক্রেডিট নোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নগদ লেনদেনের ক্ষেত্রে, তাহলে নগদ লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ক্যাশ মেমো। নগদ লেনদেনের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? ক্যাশ মেমো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। এরপরে আমরা যদি 14তে যাই, আমানতকারীর বই অনুযায়ী, আমানতকারীর বই কোনটা? নগদান বই। আমানতকারীর বই কোনটা? নগদান বই। আমানতকারীর বই হচ্ছে নগদান বই। তাহলে জমার পরিমাণ ছিল 15,000 টাকা। এখন বলতেছে যে সমন্বয়যোগ্য বিষয়, আগে আমাদেরকে দেখতে হবে প্রশ্নে কি চেয়েছে। প্রশ্নে সমন্বিত জের চেয়েছে নাকি হচ্ছে নগদান বই থেকে ব্যাংক বিবরণী জের বের করতে বলেছে। এখানে দেখো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার পরিমাণ জানতে চেয়েছে, অর্থাৎ নগদান বই থেকে। এই যে আমানতকারী বা নগদান বই থেকে আমাদেরকে কোথায় যেতে হবে? আমানতকারীর বই থেকে আমাদেরকে ব্যাংক বিবরণীতে যেতে হবে। তাহলে আমরা সমন্বিত জের বের করব না, আমরা সমন্বিত জের বের করলে হবে না, আমাদেরকে হচ্ছে নগদান বইয়ের সাথে যেগুলো যোগ বিয়োগ করার কথা সেগুলো যোগ বিয়োগ করতে হবে। পাশাপাশি সমন্বিত জেরের ক্ষেত্রে ব্যাংক বিবরণীর সাথে যেগুলো যোগ করতাম সেগুলো বিয়োগ করতে হবে, যেগুলো বিয়োগ করতাম সেগুলো যোগ করতে হবে। তাহলে আমি একটু করে দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো প্রথমে বলতেছে যে 15,000 টাকা হচ্ছে আমাদের নগদান বইয়ের জের ছিল, নগদান বইয়ের জের ছিল 15,000 টাকা। এখন সমন্বয়যোগ্য বিষয় কি কি আছে আমরা একটু দেখি। প্রতিমধ্যে জমা, প্রতিমধ্যে জমা ইতোমধ্যে কি করা হয়েছে? ইতোমধ্যে আমাদের নগদান বইয়ে যোগ করা আছে। তাহলে নগদান বইয়ের সাথে কিছু করার কথা না যদি সমন্বিত জের করি। এবং ব্যাংক বিবরণীর সাথে কি করার কথা? ব্যাংক বিবরণীর সাথে যোগ করার কথা। তাহলে এইটা ব্যাংক বিবরণীর সাথে যোগ হয়, তাহলে আমরা কি করব? আমরা যদি ব্যাংক বিবরণীর যে নগদান বই থেকে বের করতে চাই, তাহলে এটা হচ্ছে আমরা বিয়োগ করব, উল্টাটা করব, উল্টা কাজটা করব। তাহলে 5,000 টাকা, তাহলে এটা হচ্ছে 5,000 টাকা বিয়োগ, 5,000 টাকা বিয়োগ। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে যে ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ। তাহলে ব্যাংক যদি নোট পরিশোধ করে, ব্যাংক কর্তৃক প্রদেয় নোট পরিশোধ, এটা হচ্ছে আমাদের জন্য এক প্রকার ডেবিট মেমো। তাহলে ডেবিট মেমো নগদান বই থেকে বিয়োগ হয়, ডেবিট মেমো নগদান বই থেকে কি হয়? বিয়োগ হয়। এটা হচ্ছে ডেবিট মেমো, এটাকে কি বলি আমরা? ডেবিট মেমো। তাহলে ডেবিট মেমো হচ্ছে নগদান বই থেকে কি হয়? বিয়োগ হয়। নগদান বই থেকে বিয়োগ হয় হচ্ছে 4,000 টাকা। ওকে, এরপরে অপরিশোধিত চেক। তাহলে এই অপরিশোধিত চেকের নাম হচ্ছে আমরা বলি যে ইস্যুকৃত চেক। কি বলি এটাকে? ইস্যুকৃত চেক। তাহলে ইস্যুকৃত চেক আমাদের নগদান বই থেকে ইতোমধ্যে বিয়োগ করা হয়েছে, ইতোমধ্যে কি করা হয়েছে? বিয়োগ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের কি করতে হয়? এটা হচ্ছে আমাদের ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করতে হয়। তাহলে এটাকে আমরা যোগ করব, এটাকে উল্টা করব। এটা হচ্ছে ইস্যুকৃত চেক, ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করতে হয়, নগদান বইয়ের সাথে আমরা যোগ করব। ইস্যুকৃত চেক বা বকেয়া চেক, এটা হচ্ছে ব্যাংক বিবরণী থেকে বিয়োগ করতে হয়, যেটা আমরা নগদান বইয়ের সাথে যেহেতু কাজ করতেছি, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এটা যোগ করব, এটা হচ্ছে যোগ করব। যোগ করব কত? 3,000 টাকা। কত টাকা? 3,000 টাকা। ওকে, এরপর দেখো এবং অর্জিত সুদ। এই যে অর্জিত সুদ হচ্ছে, অর্জিত সুদ হচ্ছে এক প্রকার ক্রেডিট মেমো, এক প্রকার কি? ক্রেডিট মেমো। তাহলে ক্রেডিট মেমো আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। ক্রেডিট মেমো নগদান বইয়ের সাথে যোগ করতে হয়, যেটা 1,000 টাকা।
তাহলে এই 1000 টাকা আমরা যোগ করব, এই 1000 টাকা আমরা যোগ করব। তাহলে আমরা ব্যাংক বিবরণীর জের পাবো। তাহলে কি পাবো? ব্যাংক জের পাবো, ব্যাংক বিবরণীর জের পাবো, ব্যাংক বিবরণীর জের পাবো আমরা, ব্যাংক বিবরণীর জের। ওকে, তাহলে ব্যাংক বিবরণীর জের আমরা এটা যোগ বিয়োগ করি। 15 থেকে 5 বাদ দিলে আমাদের 10, 10 থেকে 4 বাদ দিলে 6, 6 এর সাথে 3 যোগ করলে আমাদের 9 এবং 1 যোগ করলে 10,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক বিবরণীর জের হচ্ছে 10,000 টাকা ক্রেডিট, 10,000 টাকা। তাহলে ব্যাংক বিবরণীর জের হচ্ছে 10,000 টাকা, ব্যাংক বিবরণীর জের হচ্ছে 10,000 টাকা। এখন এখানে ক্রেডিট থাকতে পারতো, সাথে কি থাকতে পারতো? ক্রেডিট, কারণ ব্যাংক বিবরণী অনুযায়ী যেটা ক্রেডিট সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ডেবিট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। এরপরে 15তে যদি যাই, কোনটি আর্থিক অবস্থার নিট পরিবর্তন নির্দেশ করে? তাহলে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে দুই ধরনের, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ওই, এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটার ক্ষেত্রে আমরা দুই ধরনের পরিবর্তন দেখতে পাই। কয় ধরনের? দুই ধরনের পরিবর্তন দেখতে পাই। একটা হচ্ছে আমাদের কাঠামোগত বা গুণগত, একটা হচ্ছে কাঠামোগত বা গুণগত, আর একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে কাঠামোগত আর একটা হচ্ছে গুণগত। কাঠামোগত বা গুণগত, আর একটা হচ্ছে নিট বা পরিমাণগত, আর একটা হচ্ছে কি নিট বা পরিমাণগত পরিবর্তন, নিট বা পরিমাণগত পরিবর্তন। এখন দেখো এই যে আর্থিক বিবরণীর দুইটা পাশ আছে, কয়টা পাশ? দুইটা, যে সমান সমানের বাম পাশ একটা আর একটা হচ্ছে ডান পাশ। তাহলে দুই পাশেই ধরো এই পাশেও যোগ বিয়োগ হইলো, যোগ বা বিয়োগ হইলো, এই পাশেও যোগ অথবা বিয়োগ হইলো। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে কাঠামোগত, নিট বা পরিমাণগত পরিবর্তন। এটাকে আমরা কি বলি? নিট বা পরিমাণগত পরিবর্তন। আর যদি এমন হয় যে শুধুমাত্র এই পাশে প্লাস মাইনাস হয়েছে, তাহলে এইটাকে বলি আমরা কাঠামোগত পরিবর্তন। অথবা শুধুমাত্র এই যে এল প্লাস ওই এর পাশে প্লাস মাইনাস হয়েছে, এটাকে আমরা বলি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তাহলে এক পাশে প্রভাব পড়লে সেটাকে আমরা বলি কাঠামোগত বা গুণগত, আর দুই পাশে প্রভাব পড়লে সেটাকে আমরা বলি নিট বা পরিমাণগত। এখন আমাদের কাছে জানতে চেয়েছে নিট পরিবর্তন, তার মানে এই অপশনটা আমাদের কাছে জানতে চেয়েছে নিট বা পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ দুই পাশে প্রভাব পড়বে। আর দুই পাশে কেমনে প্রভাব পড়ে দেখো, দুই পাশে প্রভাব পড়বে বলছে নগদে ক্রয়, এরপর বলছে ধারে ক্রয়, এখানে ব্যাংক জমা, নগদে বিক্রয়। এই প্রশ্নটা করা হয়েছে আমাদের মজুত পণ্যের ক্ষেত্রে দুইটা ধরনের পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে? মজুত পণ্য গণনার ক্ষেত্রে দুইটা পদ্ধতি আছে। মজুত পণ্যের ক্ষেত্রে আমাদের দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি, আর একটা হচ্ছে অবিরত পদ্ধতি, আর একটা অবিরত বা হচ্ছে নিত্য পদ্ধতি, অবিরত বা নিত্য পদ্ধতি। তাহলে এই যে অবিরত বা নিত্য পদ্ধতি যেটা আমরা এখানে লিখছি, এইটার ক্ষেত্রে প্রত্যেকবার ক্রয় বিক্রয়ের সময় কি করা হয়? মজুত পণ্য ডেবিট ক্রেডিট করা হয়, মজুত পণ্য কি করা হয়? ডেবিট ক্রেডিট করা হয়। তাহলে দেখো এটা জাবেদা যদি আমরা করি, অবিরত পদ্ধতিতে যদি আমরা করি, এখানে যদি অবিরত পদ্ধতি বসছে, তাহলে নগদে ক্রয় করলে আমরা লিখি মজুত পণ্য ডেবিট, কি লিখি? মজুত পণ্য ডেবিট। আর মজুত পণ্য একটা সম্পদ, ফলশ্রুতিতে আমাদের এ বৃদ্ধি পায় এবং নগদানের ফলে কি হয় দেখো, নগদান ক্রেডিট লিখি, তখন আমরা নগদান ক্রেডিট, তাহলে আমাদের এ মাইনাস হয়। তাহলে দেখো একটা সম্পদ বাড়তেছে, একটা সম্পদ কমতেছে, তাহলে এটা হচ্ছে এক পাশে প্রভাব পড়তেছে। যদি আমরা অবিরত পদ্ধতিতে করি, তাহলে এটা কোন ধরনের পরিবর্তন? এটাকে আমরা বলতে পারি হচ্ছে গুণগত পরিবর্তন, গুণগত। তাহলে আমাদের অপশন এ ভুল আছে, অপশন এ হচ্ছে না। এরপরে আমরা বিতে যদি যাই, ধারে ক্রয়ের ক্ষেত্রে কি হয় দেখো, ধারে ক্রয়ের ক্ষেত্রে আমাদের লিখতে হয় মজুত পণ্য ডেবিট, কি লিখতে হয়? মজুত পণ্য ডেবিট, এবং প্রদেয় হিসাব ক্রেডিট, কি লিখতে হয়? প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে দেখো মজুত পণ্য একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি এল বৃদ্ধি পাচ্ছে, তার ফলশ্রুতিতে কি হচ্ছে? আমাদের দুই পাশেই প্রভাব পড়তেছে। কয় পাশে প্রভাব পড়তেছে? দুই পাশে। তাহলে দুই পাশে প্রভাব পড়লে সেটাকে আমরা বলি নিট পরিবর্তন, সেটাকে আমরা কি বলি? নিট পরিবর্তন। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, এখন সি আর ডি কেন হবে না দেখো, সি আর ডি এর ক্ষেত্রে কেন হচ্ছে না? সির ক্ষেত্রে দেখো, সির ক্ষেত্রে হচ্ছে যে ব্যাংকে জমা দিলে ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট, তাহলে হচ্ছে নগদ ক্রেডিট হলে এ প্লাস এ মাইনাস। ওকে, আর নগদে বিক্রয় করলে কি হয়? নগদে বিক্রয় করলে যদি আমরা অবিরত পদ্ধতিতে করি, তাহলে আমাদের দেখো নগদান হিসাব ডেবিট, ফলশ্রুতিতে আমাদের এ প্লাস হয় এবং মজুত পণ্য চলে যায়। মজুত পণ্য কি হয়? চলে যায়। মজুত পণ্য একটা সম্পদ, ফলশ্রুতিতে এ মাইনাস হয়। তাহলে আমাদের ডিও হচ্ছে না, তাহলে সি ডিও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।